বস, এই হচ্ছে সেই স্মার্টফোন যে কিনা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কি চ্যালেঞ্জ? সে নাকি উপর থেকে পড়লে ভাঙে না, এবং এই কারণে আমি একটা ক্রেনই নিয়ে আসছিলাম। ওকে 1 2 and 3 ও ডাউন ডাউন, আমাকে নামান আমাকে নামান। আমি জানি না ফোনের কি অবস্থা, ক্যামেরা নিয়ে সামনে চলে আসো আস্তে আস্তে। হোয়ার ইজ মাই ফোন? ওখানে চলে গেছে। ওকে, এই হচ্ছে ডিভাইস এবং কেস সহ অবস্থায় আছে, এবং কেস সহ এটা আসলেই অক্ষত আছে। সিরিয়াসলি একদমই অক্ষত আছে। আমরা এটাকে আনলক করে দিলাম এবং যেমনটা দেখছেন ক্যামেরা ট্যামেরা সব কিছু কিন্তু রানিং, ইভেন মেবি আমাকেও দেখা যায়। এবং যেমনটা দেখলেন, হ্যাঁ, বেশ কিছুটা উচ্চতা থেকে কেস সহ এই ডিভাইসটার তেমন কোনো ক্ষতিই হয়নি। জাস্ট হালকা মাইক্রো ডেন্ট আমি পেয়েছিলাম, এর বাইরে কোনো সমস্যাই হয়নি। বাট এতে অবশ্যই প্রমাণ করে না এই ফোনটা সবচাইতে সেরা কিছু। হ্যাঁ, শক্তপোক্ত থাকলে ভালো, আমাদের হাত থেকে পড়ে গেলে ফোনটা সচরাচর নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না, এটা অবশ্যই একটা ভালো জায়গা, আমি মানছি। কিন্তু ভিতরের অন্য মাল মশলার কী অবস্থা, দাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে আপনি আপনার কেনার ডিসিশন মেক করবেন। এই স্মার্টফোনটা আগামী 9 তারিখে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে, এবং ওপো যেটা বলছে ওরা নাকি একদম আনএক্সপেক্টেড একটা প্রাইসে নিয়ে আসবে, মানে খুব ভালো একটা দামে নিয়ে আসতে চলছে এই ডিভাইস। আচ্ছা, এটা কোন ফোন? ওপো A5 Pro। এখন এ সিরিজের ডিভাইসগুলো নর্মালি অনেক বেশি দামি হয় না ওপোর ক্ষেত্রে, আমরা যেটা জানি। তো এটা মোটামুটি ওই বাংলাদেশের ক্ষেত্রে মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরি ডিভাইসই নিয়ে আসে। এখন আমরা যদি এই স্মার্টফোনের যে স্পেক আছে সব কিছু মিলে ওপো ব্র্যান্ডের ওই হিসেবে মোটামুটি অ্যারাউন্ড 20কে ধরে আগাই, তাহলে বোধহয় এই ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারবো। বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু জানার পরে এই ফোনটার দাম কেমন হওয়া উচিত বা আপনার এক্সপেকটেশন কী রয়েছে। অলরাইট, বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্ট আসতে চলছে। আপাতত 8/128GB ভ্যারিয়েন্ট বোধহয় 9 তারিখে লঞ্চ করবে, এরপরে 8/256GB ভ্যারিয়েন্টও কিছুদিন পরে হয়তো আসবে, আমি যতটুকু জানতে পেরেছি। টু বি ভেরি অনেস্ট, ডিভাইসটা দেখতে খারাপ না, দেখতে বেশ সুন্দর, বিশেষ করে এই যে ভিগান লেদার মানে ব্যাক সাইডে থাকাতে এটা ধরেও একটা মোটামুটি ভালো ভাইব পাওয়া যায় আর কি। আর স্কোয়ার বক্সি শেপ হতেও অনেকের কাছে নিশ্চয়ই এই ডিজাইনটা ভালো লাগতে পারে। তবে 3.5mm জ্যাকটা না থাকার ব্যাপারটা আমার কাছে একদমই পছন্দ হয়নি, যেহেতু এটা একটা মানে বাংলাদেশের ক্ষেত্রে লোয়ার মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হতে যাচ্ছে। শুরুতে যেমনটা দেখছিলেন এই ডিভাইসটা আমরা বেশ উচ্চতা থেকে ফেলি, এবং আসলে বেশ কয়েকবার আমি ফেলেছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি, মাইক্রোডেন্ট ছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি। এটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই ফোনটা মোটামুটি বেশ ভালো উচ্চতা থেকে নিজেকে সেভ করতে পারে। মিলিটারি গ্রেড 810 সার্টিফিকেশন রয়েছে, এছাড়াও IP68, 69 মতো রেটিং থাকছে এখানে, তার মানে আপনি চাইলে পানিতে সহজেই চুবাতে পারবেন। ও, এখানে আরেকটা ব্যাপার আছে, কয়েকদিন আগে আমরা ওপর রেনো সিরিজের ডিভাইসে দেখছিলাম তাদের ডিভাইস দিয়ে পানির নিচে ফটোগ্রাফি করা যায়, তো এই ফোনটাতেও সেই ফিচারটা আপনারা পেতে যাচ্ছেন। আপনি কিনবেন, কেনার পরে একটা দেখবেন একটা আপডেট আসবে কিছুদিন পরে, ওই আপডেটে এই ফিচারটা এনেবল করে দেওয়া হবে। তবে শুধু এটুকুই না, দেখলাম ওরা ক্লেম করছে 80°C পানিতেও আপনি চাইলে এই ফোনটাকে কিছু সময়ের জন্য রাখতে পারবেন, বা ওই স্প্ল্যাশ রাখলেও সমস্যা নেই। থিকনেস 7.76mm, যেটা খুব একটা মোটা আমি বলছি না, তবে এর মাঝে কিন্তু বেশ বড়সড় ব্যাটারি আছে, 5800 mAh। সেই হিসেবে ফোনটার থিকনেস খুব বেশি মনে হয়নি আমাদের কাছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড, এর যে হোম বাটন সেখানে ইমপ্লিমেন্ট করা আছে, হাত অনুযায়ী আমার পজিশনটা ঠিকঠাক লেগেছে, এবং এটা প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রিড করতে পারে, আনলক স্পিডও মোটামুটি ওকে আছে। ফোনটাতে রয়েছে ডুয়াল স্পিকার, এই জায়গাটা ভালো করছে ডেফিনেটলি, দুইটা স্পিকার থাকাতে আপনি স্টেরিও সাউন্ড তো অবশ্যই পাচ্ছেন, এবং লাউড প্লাস ক্লিয়ার একটা সাউন্ড দেয়। আর বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে আমরা দেখতে পাই অনেক সময় ব্যাকস্টালটা একটু কাপা কাপা ভাব থাকে, এটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ইস্যু আমি ফেস করিনি। ইভেন আমি এর কল কোয়ালিটি ভালো পেয়েছি, আই মিন এর যে ইয়ারপিসের সাউন্ড সেই জায়গাটা ভালো ছিল। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6S Gen 1, এটা বাংলাদেশের ক্ষেত্রে ওই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের দিকের ফোনের জন্য ওকে আছে, এর আগে বোধহয় আমরা বেশ কিছু ডিভাইসে পেয়েছি। এখন আমি একটু কি বলছিলাম যে এই ফোনটাকে আমরা যদি অ্যারাউন্ড ধরে নেই 20K, যেহেতু এখন আমরা দাম জানি না, সেই জায়গায় এই প্রসেসরটা আসলে কোন পজিশনে থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন MediaTek Helio Z100, Z99, Z85, আর এই যে এইটা পাচ্ছেন। সো মিডিয়াটেকের ওই চিপগুলো পেলে যেটা হতো, আমরা মানে ওগুলো দিয়ে গেমিংয়ে আর একটু বেটার আউটপুট পেতাম। এটা ডে টু ডে টাস্কের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু গেমিংয়ে খুব একটা হামুরে রেজাল্ট দেওয়ার মতো চিপ এটা আবার না, যখন আপনি অ্যারাউন্ড 20Kতেই কম্পেয়ার করছেন। আই থিঙ্ক আপনি ক্লিয়ার। বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে বলছিলাম দুইটা ভ্যারিয়েন্টে, 8/128, 8/256GB ভ্যারিয়েন্ট। রাইট নাও আমাদের হাতে রয়েছে 8/128GB ভ্যারিয়েন্ট, সো এইটা নিয়েই কথা হচ্ছে। ডিভাইসটা রান করছে ColorOS 15 বেসড অন Android 15, আর ওপোর সাথে আমার কথা হয়েছিল, ওরা বললো একটা মেজর আপডেট দেবে এই ডিভাইসটাতে। এ সময়ে দাঁড়িয়ে ওপোর ColorOSটা কিন্তু বেশ ভালো করছে, বিশেষ করে ক্লিন একটা ভাইব থাকে, এমনকি ঝইঝামেলাহীন, আই মিন ওই বাগটাগের দেখা খুবই কম পাওয়া যায়। আমরা তেমন কোনো কমপ্লেন আসলে কারো কাছ থেকে পাইনি। যারা ইউজ করছেন ColorOS মানে ওপোর ফোনে, তারা একটু এই ব্যাপারগুলো শেয়ার করবেন যে আপনাদের কী অভিজ্ঞতা রয়েছে ColorOS নিয়ে। আমি যেটা দেখছি এখানে বেশ কিছু ব্লোটার আছে, এগুলো আপনাদের প্রয়োজন না হলে আপনারা ক্লিয়ার করে নেবেন। বিশেষ করে এই যে হট গেমস, হট অ্যাপস, এগুলোর এখানে কী দরকার ছিল
এগুলো না লাগলে আপনারা জাস্ট এগুলো ডিসেবল বা আনইনস্টল করে নেবেন আর কি, সেক্ষেত্রে আরও বেশি ক্লিন ভাইব পাওয়া যাবে আপনার ডিভাইস থেকে। নর্মালি যেটা হয় এই ধরনের ফোনগুলো খুব একটা ফাস্টার থাকে না, হালকা একটা চপিনেস লক্ষ্য করা যায় বা একটু অ্যাপ ওপেন ক্লোজ টাইমে একটু ডিলে থাকে। এটার ক্ষেত্রে আমি তেমন রেজাল্টই পেয়েছি, কিছুটা ডিলে আমার কাছে মনে হয়েছে, আর একটু ফাস্টার আমি আশা করছিলাম যেহেতু এখানে র্যামটা মোটামুটি ভালো রয়েছে। তবে আমার যা মনে হয় এটা অপটিমাইজেশনের ব্যাপার না, এটা আসলে ওভারঅল সব কিছু মিলে মানে পারফরমেন্স ওয়াইজ এটুকু এর ডেলিভারি করার মতো ক্ষমতা রয়েছে আর কি। তবে কখনো আমি ল্যাগের মতো দেখা পাইনি বা হ্যাং করে বসে আছে এরকম প্রবলেম পাইনি। আর একটা ভালো বিষয়, এই ফোনটা গরম হয় না। এই ফোনটা যদি আপনি মোটামুটি একটু হেভি প্রেশার দেওয়ারও ট্রাই করেন, প্লাস 8GB র্যাম রয়েছে, হয়তো কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করবেন অ্যাট এ টাইম, সেক্ষেত্রেও দেখবেন এটা আসলেই গরম হচ্ছে না ওভাবে। এই জিনিসটা ফিল না পাওয়ার পিছনেও আর একটা কারণ আছে, সেটা হলো ব্যাক সাইডটায় যে লেদার ফিনিশড, যে কারণে হাতে খুব একটা ওইভাবে ফিল দেয় না। আর এটা আসলে আমরা টেম্পারেচার মিটার টিটার দিয়েও টেস্ট করে দেখেছি ডিসপ্লের সাইড থেকে, সেক্ষেত্রেও আমরা আসলে খুব একটা হিট জেনারেট করতে দেখিনি আসলে। আপনি অ্যাট এ টাইম 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন হ্যাসল ফ্রিভাবে এই ডিভাইসটাতে। টুকটাক কিছু গেমিং করার ট্রাই করছিলাম আমরা, মনে হলো 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলার জন্য ঠিকঠাক আছে। তবে আপনি ভারী গেমগুলো এটাতে না প্লে করলেই বরং ভালো হবে, সেগুলো থেকে খুব একটা আসলে রেজাল্ট পাবেন না, আর তাদেরকে আমি এটা মোটেই সাজেস্ট করছিও না। স্মার্টফোনটির রিয়ারে ক্যামেরা হিসেবে রয়েছে 2টা শুটার, 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। ওপোর ডিভাইস হিসেবে ক্যামেরায় আমার একটু এক্সপেকটেশন বেশিই ছিল। এই ডিভাইসটা যেটা দেখলাম কালার টোনটা একটু ন্যাচারাল রাখার ট্রাই করছে, খুব বেশি স্যাচুরেটেড বা বুস্টেড টাইপের কালার দিচ্ছে না, তবে ফ্যাকাশে টাইপের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে একটু লেস কন্ট্রাস্টিও লাগছিল। আর হেভি হাইলাইট পেলে সেই জায়গাটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে ক্যামেরার কমতি। ভালোর মধ্যে যেমনটা থাকে ওভার কন্ট্রাস্টি বা ওভার স্যাচুরেটেড টাইপের কোনো কালার আমি এতে পাইনি। যারা একটু ন্যাচারাল টাইপের টোন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে। আর লাইট যদি একদম অনুকূলে থাকে তখন ম্যাক্সিমাম ক্লিকেই আপনি ইউজেবল ছবি পাবেন। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলে হ্যাঁ এইটা আবার একটু অ্যাভারেজ টাইপের হয়ে যায় যখন আমরা 20K বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করি। কিন্তু অন্য একটা ইস্যু পেয়েছি, যখন লো লাইটের দিকে আপনি ছবি তুলছেন নর্মাল মোডে বেশ ভালো রকমেরই সফট করে, গ্রেনের দেখাও পাওয়া যায়। এমনকি ডে লাইটের ছবিতেও লো লাইট এরিয়া যেখানে শ্যাডো এরিয়া রয়েছে সেই ছবিগুলোতে দেখবেন গ্রেনের মোটামুটি ভালোই দেখা পাওয়া যায়। এই জন্যই বলছিলাম সবকিছু অনুকূলে থাকলে তখন সে ম্যাক্সিমাম ক্লিকেই বেটার আউটপুট দিতে পারে। এটাতে যে পোর্ট্রেট মোড রয়েছে সেখানে আপনি 2টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 2x এবং 1x। এটা ভালো করছে যে অ্যাটলিস্ট 2xটা দিয়েছে, যদিও এটা কিন্তু অবশ্যই টেলিফটো জুম লেন্স দিয়ে করা হচ্ছে না, এটা ডিজিটালি করা হচ্ছে। স্টিল এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে এবং এটা আমি পজিটিভলি দেখছি। এখন যেটা হয় মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে একটু মিসম্যাচ করছে, মানে ওই এজ ডিটেকশনে গিয়ে একটু মিসম্যাচ করছে। আর এখানেও ওই ওভারব্লোনের একটা ব্যাপার ছিল, একটু ফ্যাকাশে টাইপের লাগছিল। এই বিষয়গুলো আমার মনে হয় ফিক্সেবল, ওরা চাইলে আপডেটের মাধ্যমে খুব সহজে এগুলো ফিক্স করতে পারে। তবে 2x এর ছবিগুলো দেখতে বরং বেশি ভালো লাগবে এবং বোকের ক্ষেত্রেও আপনার কাছে সে ব্যাপারটা বোধহয় বেশি ভালো লাগবে 1x এর তুলনায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে ভালো রকমেরই প্যারা ছিল, যেখানে এর তুলনায় ব্যাক ক্যামেরা ডাইনামিক রেঞ্জ আমি অনেকটাই ভালো পেয়েছিলাম। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কালার শিফটিংয়েরও একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। ইনডোরের দিকে বেশ কিছুটা সফটনেস লক্ষ্য করা গেলেও আউটডোরে এটা আবার মোটামুটি ডিটেলে দেওয়ার ট্রাই করছে আর কি, যদিও এই কালার ব্যাপারটা আরেকটু ফিক্স করা উচিত ছিল। যদি দাম 20K এর মতো হয়ে থাকে সেই ক্ষেত্রে এটার ক্যামেরাকে আমি অ্যাভারেজ বলবো। আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ রেকর্ড করা যাবে। স্ট্যাবিলিটি আপনি কমতি পাবেন এবং আরেকটু রেজলিউশন থাকলেও বোধহয় ভালোই হইতো। তবে যদি কোনো স্ট্যাবিলাইজার রেখে শুট করতে পারেন তাহলে এই ভিডিও আপনি হয়তো বা কাজে লাগাতে পারছেন আর কি। এক্সপোজার ব্যালেন্সে ইস্যু আছে কিন্তু এখানে কিছুটা। আর যদি কারোর প্ল্যান থাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবেন, 1080p 30fps এ শুট করতে পারবেন। যেমনটা একটু দেখছেন হালকা কন্ট্রাস্টে একটা ব্যাপার আছে এখানে। আর সাউন্ডটা কিন্তু রেকর্ড হচ্ছে সরাসরি স্মার্টফোনে রাইট নাও, সো সাউন্ড কোয়ালিটি আই হোপ বুঝতে পারছেন। অলরাইট, ফাইনালি যদি চলে আসি ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হলো 6.67 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, যেখানে 90 Hz হাই রিফ্রেশ তো রয়েছে, সেই সাথে 1000 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। একটা IPS এর জন্য 1000 নিটস সেই জায়গা থেকে ব্রাইটনেস খারাপ না, বাট খারাপ বা কমতির জায়গা কোথায় জানেন? এটা HD+ রেজুলেশনের। এই সময়ে দাঁড়িয়ে যদি অ্যারাউন্ড 20K হয় HD+ এটা মানা যায়ই না। এইটাতে অবশ্যই ফুল HD+, IPS হলে আমার কোনো আপত্তি নেই, বাট ফুল HD+ থাকা উচিত ছিল। লোয়ার চিনটা একটু মোটা মনে হবে, যেটাও এই যুগের সাথে খুব একটা মানুষই হয়নি। ওপোর কাছ থেকে এই ডিসপ্লেটা আমি আশা করিনি। হ্যাঁ, অ্যাজ এ IPS ডিসপ্লে তার কালার রিপ্রেশন ভালো, টাচ রেসপন্স ভালো, হাই রিফ্রেশার 90 Hz ঠিকভাবে পুশ করছে, বাট রেজুলেশনের ঘাটতি আছে, সেটা স্বীকার করতেই হবে এবং সেই ব্যাপারটা আপনি নোটিস করবেনই। সো এটা যদি 20K প্রাইস পয়েন্টেরও ফোন হয়ে থাকে আমি রেজুলেশন নিয়ে কমতেই বলবো। তবে আমি মিডিয়া কনজাম্পশন করে দেখেছি, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি এবং হাই রিফ্রেশের ব্যাপারগুলো চেক করে দেখেছি, সেই জায়গাগুলোতে ভালো লেগেছে। যখন কিনা আপনি কোনো ভিডিও দেখবেন, যদি এইটুকু দূরত্ব থেকে দেখেন সেক্ষেত্রে আপনার কাছে খারাপ লাগবে না, বাট যখন নর্মালি আপনি কাছে নিয়ে এভাবে ব্যবহার করছেন, ডে টু ডে টাস্কগুলো করতে যাবেন, তখন আপনার কাছে একটু শার্পনেসের ঘাটতি লাগতে পারে।
আমি চেক করে দেখেছি ইউটিউবের ক্ষেত্রে এই ডিভাইসটা সর্বোচ্চ 1080pতে প্লে করতে পারে। ইউটিউবের ভিডিওগুলো 1080pতে প্লেব্যাক দিয়ে থাকে। ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে আমি ঠিক জানি না, বাট আমি যখন ওই যে আউটডোরে গিয়ে টেস্ট করছিলাম, ক্রেন থেকে ফেলছিলাম, একবার প্রায় 3-4 মিটারের উচ্চতা থেকে ফেলি, তখন কিন্তু কেস টেস্ট ছাড়া ফেলা হয়েছিল এবং ডিসপ্লের সাইডটাই পড়ছিল, সেক্ষেত্রে ডিসপ্লেটা ভাঙেনি। আরেকবার তো ওই যে 3 তলার মতো উচ্চতা থেকে ফেলি, যদিও কেস ছিল তারপরেও ডিসপ্লে ভাঙেনি। এখন এই সেটটাও শক্তপোক্ত আছে, তবে মানে আমি জানি না আসলে এটা কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে। আমরা বরং এই অবস্থায় আরেকবার ফেলি এতটুকু উচ্চতা থেকে, আরও একবার ফেলি। এখন পর্যন্ত ভাঙে নেই, আমি শিওর, হ্যাঁ ভাঙে নেই। আচ্ছা একটু জোরেই দিলাম, না ভাঙে নেই ভাই। সো শক্ত আছে, এটা সত্যি কথা। বাট হ্যাঁ, কমতের জায়গা ওইটাই, ডিসপ্লেতে HD+ রেজলিউশন রয়েছে।